আলোয় হৃদয় প্রদীপ জ্বালাইয়া লইও স্বপ্নাই মারে উড়নের কাম শিখাইয়া লইও স্বপ্নাই মারে উড়নের কাম শিখাইয়া লইও স্বপ্নাই মারে উড়নের কাম শিখাইয়া লইও। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সঙ্গে যারা লাইভে যুক্ত হয়েছেন, জামিং এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা লাইভে যে মুভিটি নিয়ে কথা বলবো, এই মুভিটি বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত একটি মুভি। দর্শক অনেকদিন ধরেই এই মুভিটির জন্য ওয়েট করছে যে কখন এই মুভিটি রিলিজ হবে। এই মুভিটির ইউএস প্রেস কনফারেন্স হচ্ছে ক্যালিফোর্নিয়াতে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে জামিংয়ের পক্ষ থেকে আমরা আজকে লাইভে আসতে পেরেছি। মুভিটির নাম হচ্ছে রিক্সা গার্ল বা রিক্সা গার্ল। আপনারা সবাই এর নাম শুনেছেন। এর ট্রেলার কিছুদিন আগে রিলিজ হয়েছে। মিতালি পার্কিন্সের যে নোভেল, সেই নোভেল অবলম্বনে এই মুভিটি নির্মাণ করা হয়েছে। একটি কিশোরী মেয়ের গল্প, যে মেয়েটির স্বপ্ন অনেক, সে পেইন্টিং করতে খুব পছন্দ করে। কিন্তু পরিবারের প্রয়োজনে তার নিজের পরিবারকে সাপোর্টের জন্য একসময় সে রিক্সা নিয়ে বের হয়। আমাদের সমাজে যেটা হয় যে একটা মেয়ে যখন রিক্সা নিয়ে বের হয় তখন নানা প্রতিকূলতার সম্মুখীন তাকে হতে হয়। একসময় সে পুরুষ ছেলের ছদ্মবেশে সে রিক্সা চালানো শুরু করে। তো সেই মেয়েটির গল্প নিয়ে রচিত আমাদের এই মুভিটি এবং এই মুভিটির কলাকুশলীদের সাথে আমরা আজকে লাইভে কথা বলব। আমরা অত্যন্ত আনন্দিত যারা আমাদের সঙ্গে আজকে যোগদান করবেন তারা সকলেই স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং সমুজ্জ্বল। চলুন আমরা এই মুভিটির ট্রেলারটি একটু দেখে আসি। Sometimes I think there's no place for me in this world. Nonsense! You're my hero! Then you need better heroes. What happened to him? রিক্সা চালাইতে গিয়া পয়রা গেছে। Do you know him? He's my father. Your stupid painting cannot bring money for us. What do you need to be a rickshaw puller? Need to be a man first. What's your name again? No. Do you have any experience in rickshaw pulling? Don't give up painting. I will never give up painting. What are you looking at? Rickshaw girl.
অসাধারণ একটি ট্রেলার আমরা দেখলাম। আমাদের প্রত্যাশার পারদ কিন্তু আকাশচুম্বী। আমরা খুব eagerly waiting যে কখন এটি মুক্তি পাবে। তো দর্শক আমরা আর বেশি কথায় না যাই। আমরা এই মুভির যে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, উনাকে আমাদের আজকের লাইভে আমন্ত্রণ জানাতে চাই। অমিতাভ রেজা চৌধুরী সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই উনাকে চিনি। উনি প্রায় ১৫০০ বেশি হচ্ছে টিভিসি নির্মাণ করেছেন, কিছু টেলিভিশন নাটক নির্মাণ করেছেন। তার পরিচালিত এই মুভিটি হচ্ছে দ্বিতীয়, তার পরিচালিত ১ম মুভি যে 'আয়নাবাজি' সেই মুভিটি ব্যাপকভাবে দর্শক সমাদৃত, সর্বমহলে প্রশংসিত। 'আয়নাবাজি' মুক্তির প্রায় ৫ বছর পরে ২০২১ সালে তার 'রিক্সা' মুভিটি আমরা নিয়ে কথা বলছি। আজকে ইউএসএ ১ম প্রেস কনফারেন্স হচ্ছে। তো আমরা খুবই আনন্দিত। দর্শক চলুন আমরা আমন্ত্রণ জানাই অমিতাভ রেজা চৌধুরীকে। দর্শক আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন আসাদুজ্জামান সকাল ভাই। তিনি এই মুভির নির্বাহী প্রযোজক। তাছাড়াও তিনি 'আয়নাবাজি' মুভিতে লাইন প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। তিনি 'হাফ স্টপ ডাউন' এ প্রায় ১৭ বছর ধরে কাজ করছেন। তো আমরা আজকে কথা বলবো অমিতাভ ভাইয়ের সঙ্গে এবং সকাল ভাইয়ের সঙ্গে। এই মুভি সম্পর্কে জানবো, তাদের কাজের সম্পর্কে জানবো, পরবর্তী কাজ সম্পর্কে এবং আশা করি দর্শকদেরও অনেক প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোরই উত্তর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব। তো আমার ১ম প্রশ্নটা হচ্ছে অমিতাভ ভাইকে। সেটা হচ্ছে যে 'রিক্সা গার্ল' মুভিটার কাজ কাজ যে করবেন বা এই পরিকল্পনা ১ম কখন নিলেন এবং এটার পেছনে কারণটা কি ছিল? রিক্সা গার্ল তো আসলে এমন কোনো মানে এটা এরকম ছবি না যে ধরেন এটা আমি প্রথমেই চিন্তা করছি আমরা একটা ছবি বানাবো এরকম না। রিক্সা গার্লের ঘটনাটা যদি বলি পুরা ঘটনাটা আসলে এরিক জে অ্যাডামসের বলবো যে প্ল্যান বা তার আইডিয়াস থেকে আসা। কিভাবে মিতালি পার্কিন্সের উপন্যাসটা এরিক একবার বাংলাদেশে এসেছিল এবং সে মিতালি পার্কিন্সের এই উপন্যাসটা সে পড়েছিল এবং সে দেখতে পেল যে উপন্যাসটা আমেরিকায় ইয়াং অ্যাডাল্টদের মাঝে খুবই পপুলার হয়েছে। তো হি ইজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রডিউসার এবং ইনি ওই বাংলাদেশে এই ছবিটা বানানোর জন্য উনি আসছেন একদম শুধুমাত্র একটা উপন্যাস বকুল দাবা করে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে উনি দেখা করেছেন এবং তারেক সুজাদের বাসায় মিমি আপা এবং তারেক সুজাদের বাসায় এক নেমন্তন্নে আমাকে এবং অন্যান্য ফিল্ম মেকারকেও দাওয়াত দিলেন এবং যেখানে এরিকের উপলক্ষে তো এরিক এবং ক্যাথলিন যখন বাংলাদেশে আসলো তখন আসলে ও আমাদের সবাইকে গল্পটা আসলে বলছিল এবং হি ওয়ান্টস টু মেক দিস ফিল্ম অ্যান্ড দেন এরিক খুঁজছিল যে কার সাথে সে ছবিটা বানাবে বা এরকম কে আগ্রহী হবে ছবিটা বানাতে। তো আমরা প্রাইমারিলি ভাবে আমি গল্পটা শুনে গেছি, আমার কাছে ইন্টারেস্টিং তো অবশ্যই লেগেছিল, কিন্তু আই ওয়াজ নট শিওর যে এরকম এই ছবিটা আমি বানাবো কিনা সে তখন। এবং তারপরে দিন এরিক আমার অফিসে আসলো এবং আমরা তখন আয়নাবাজি মাত্র শেষ করেছি বা শুটিং শেষ হয়ে গেছিল সকাল, আই গেস শুটিং আয়নাবাজি শুটিং শেষ হয়েছে মাত্র শুটিং শেষ ১৬ সালের দিকে ২০১৬ সালের দিকে কি? হ্যাঁ ২০১৬ সালের দিকে শুটিং শেষ হয়েছে। তখনও আমরা মার্চডে ফিল্মে যাচ্ছিলাম এখানে আমাদের আয়নাবাজির মার্কেটিং করার জন্য। তো এরকম একটা সময় তারা কিছুদিন আগে আমাকে যখন গল্পটা এসে বললো, প্রথম গল্পটা খুব মন দিয়ে শোনার পরে হোয়াট ইন্সপায়ার মি এই ছবিটা করার ব্যাপারে সেটা হচ্ছে আমার ছোটবেলা মানে কি আমার একটা বয়সের পর থেকেই আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই রিক্সা পেইন্টিং এবং আমার কাছে মনে হয়েছিল সবসময় যে এই আর্ট ফর্মটা নিয়ে আমার কোনো কিছু করার ইচ্ছা আছে জীবনে, কোনো একটা সময় করার ইচ্ছা আছে। তো অনলি বিকজ অফ দ্যাট মানে আমি তখন বললাম যে এই ছবিটা নিয়ে কিভাবে আমি কাজ করতে পারি। দেন আই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট এটা রিক্সা পেইন্টিং নিয়ে। আমি অনেক রিক্সা পেইন্টারের সাথে দেখা করলাম, কথা বললাম তাদের সাথে এবং এই গল্পটাকে কিভাবে রিক্সা পেইন্টিং হিসেবে ফর্মে ট্রান্সফার করা যায় সেইটা তখন আমরা চিত্রনাট্য করলাম। তারপরে অনেক উত্থান পাথানের মধ্যে দিয়ে
এটা চিত্রনাট্য হলো। আমি সান ফ্রান্সিসকো গেলাম এরিকের বাসায় তার নেমন্তন্নে, মানে সে আমাকে হোস্ট করলো যে আমি প্রায় 7 দিন ওর বাসায় বসে we আচ্ছা, developed ideas and everything, এবং ওটা অনেক, বাট তারপরে কখনো কখনো স্লো হয়ে যাচ্ছিল, হয়ে যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা, বাট দিস ইজ অনলি পসিবল হয়েছে ফাইনালি আসলে বিকজ অফ হিজ ডেডিকেশন অ্যান্ড হিজ আচ্ছা। মানে এই ওনার কারণে, দ্যাটস ওয়াই দিস বাট রাইট, রাইট। এরিক যে অ্যাডামস তিনি আজকে আমাদের সাথে জয়েন করবেন কিছুক্ষণ পরে। তো কেমন ছিল যে তার সাথে কাজ করার, আপনি তো ১ম কাজ করলেন তার সঙ্গে। তো সেই অভিজ্ঞতা কেমন ছিল যে এরিকের সাথে কাজ করার অভিজ্ঞতা এই ফিল্মে? Eric is a great human being, এবং আমার কাছে মনে হয়েছে যে he was so much focused, এবং he was absolutely focused to make this film, so much passionate about make this film, এবং এই ছবিটা উনি বানানোর জন্য গত 4 বছর 5 বছর যাবত আমাদের পিছে লেগে থাকার মতো করে ছিল, এবং it was so determined, এবং তার ইন্সপিরেশন, তার ভালোবাসা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, এবং বাংলা ভাষার একটা ছবি করার প্রতি যে গভীর মমতা নিয়ে সে আসছে। বলতে পারেন যে এটা আমার জন্য একটা ইন্সপিরেশন, অলওয়েজ ইট ওয়াজ অলওয়েজ মাই ইন্সপিরেশন। দ্যাটস ওয়াই এই ছবিটা যখন আমাকে বলা হলো যে ছবিটা ইংরেজিতে করতে হবে, কারণ এটা অডিয়েন্সের জন্য, সেটাও আমার জন্য একটা শক ছিল, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু মেক দিস ফিল্ম ইন ইংলিশ প্রাইমারিলি। তারপরেও আমি এটাও বুঝলাম যে ওদেশের মানুষকে বোঝানোর জন্য এটা 2টা ভাষা করা উচিত। ইটসাগাল অলসো হ্যাভ বাংলা ভার্সন, বাট ইংরেজি ভার্সনটা তখন আমরা ফাইনালি প্রথম ইংরেজি ভার্সনটাই করলাম। আচ্ছা, আচ্ছা। না, আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, আপনি বলছিলেন সেখানে যে রিক্সা পেইন্টিং এর কথাটা আসলো আরকি, যে আপনি যে রিক্সা পেইন্টিং হচ্ছে এখন বিলুপ্ত প্রায় এই জিনিসটা। তো আপনি আপনার এই মুভির মাধ্যমে একটা মেসেজ দিতে চান আরকি, যে এটা যে কত বড় একটা শিল্প। এবং একটা ইন্টারভিউ আমি দেখলাম যে আপনি বললেন যে সুলেমান ভাই, যিনি হচ্ছে এই মুভির রিক্সা পেইন্ট করেছেন, তো তিনি তারপরে তার কোনো জেনারেশন হচ্ছে এটা কন্টিনিউ করছে না। এটা খুবই মানে দুঃখজনক আরকি, যে তিনি সবগুলো পেইন্ট আপনার সিনেমাতে করেছেন, কিন্তু তারপরে হচ্ছে এটা কেউ কন্টিনিউ করছে না। হয়তো এই মেসেজটা আপনারা দেওয়ার চেষ্টা করেছেন এই মুভির মাধ্যমে। তো এই সম্পর্কে আরেকটু কি বিস্তারিত কিছু বলবেন কারেক্ট। কিনা? আমি রিক্সা পেইন্টারদের সাথে আমি সবার সাথে দেখা করেছি। বাংলাদেশের রিক্সা পেইন্টার আসলে এখন আর তেমন কেউ ওভাবে নেই, বিকজ রিক্সার মধ্যে তো আর পেইন্টিং এখন আর ব্যবহৃত হয় না, সবকিছুই এখন প্রিন্টে ব্যবহৃত হয়। সো প্রিন্টের আসার পরে তো রিক্সা পেইন্টিংটা আসলে চলে গেছে। রিক্সা পেইন্টার, বাট এখন খুব ইন্টারেস্টিং, রিক্সা পেইন্টিংটা ব্যবহৃত হয় ইন ডিফারেন্ট ফ্রম মোর নন প্র্যাগমেটিক ফর্মে, লাইক কারো বাসায় রিক্সা পেইন্টিং করতে চাইলে, মার্চেন্ডাইজিং করতে চাইলে ওইখানে রিক্সা পেইন্টিং এখন বেশি ব্যবহৃত হয়, এবং সেইটার সূত্রে কিছু মানুষ কাজ করে, বাট সেই কাজটা এত মানে আনপ্রেডিক্টেবল, কারণ উনি কাজ পাবে আদৌ এটা করবে কিনা, কারণ রিক্সা প্রাইমারিলি রিক্সা পেইন্টিং ওয়াজ আ কমার্শিয়াল আর্ট, রাইট? সো এটা হাজার হাজার রিক্সা নির্মাণ হচ্ছে, রিক্সার পিছনে ছবি আঁকা হচ্ছে, এবং রিক্সা পেইন্টিং এর একটা অদ্ভুত হিস্ট্রি আছে, রাইট? রিক্সা পেইন্টিং প্রাইমারিলি যে একটা ফর্ম আছে, এবং একটা সময় ছিল বাংলাদেশের রিক্সা পেইন্টিং কোনো সিনেমা নায়ক নায়িকাদের ছবি আছিল, পরে এটা কোনো মানুষের ছবি রিক্সা পেইন্টিং এ ব্যবহার করা যাবে না, তারপরে পশু পাখির ছবি রিক্সা পেইন্টিং এ ব্যবহার করা শুরু হলো, এবং পশু পাখি এগুলো মানুষের মতো আচরণ করা শুরু করলো, মানে ভাত খায়, ইয়ে করে, এরকম অদ্ভুত ভাবে। সো এটার যে নিজস্বতা আছে, এই ফর্মটা আমার কাছে সবসময় ফ্যাসিনেট করে, এবং এই ফ্যাসিনেশনটাই আসলে আই ওয়ান্টেড টু অ্যাপ্লাই অনেক সময়। কিন্তু যাদের কথা বলছি, যাদের কথা সুলেমান ভাই বলি, অন্য যারা রিক্সা পেইন্টার আছে, তাদের সেকেন্ড জেনারেশন আসলে কেউই আসলে আর করছে না। আর আপনি যদি ইভেন রিক্সা পেইন্টিং এর আমাদের পোস্টারটার দিকে তাকায় দেখেন, এটা সুলেমান ভাইয়ের কাজ, এবং সুলেমান ভাই কে আমরা আমার আই হোপ আমি খুব ফিউচারে, সুলেমান ভাইকে একটু আর্টিস্ট মানুষ, ওনার সহজে পাওয়া যায় না, ওনার ফোনেও পাওয়া যায় না, ওনার পাগল বানায় ফেলছিল ওনার কিছু একটা, এবং খুবই শিল্পী মানুষ। ওনাকে ধরে যে আজকে যে বলবেন ভাই আপনাকে একটু লাইভ করবো, ওনারে খুঁজে পাওয়া যাবে না, কারণ উনি এরকম মানুষ। তো এবং ওনার যে স্ট্রোক এবং ওনার যে ডিটেল, আমরা যদি রিক্সাগালের প্রথম শটটা দেখি, যেটা একটা ময়ূরের ছবি আছে,
ময়ূরের চোখটার দিকে তাকান, ওটার ভিতরের যে লেয়ার্স সোলোমন ভাই করেছিল, প্রায় 3 দিন যাবত একটা বড় আলপনা এঁকেছিল। অ্যান্ড ইফ ইউ সি দ্যাট আলপনা, আপনি যদি ট্রেলারটার মধ্যে দেখেন, there is one big আলপনা, ময়ূরের আলপনা আছে একটা। এবং এটা সোলোমন ভাই কিন্তু নিজে যাবত করেছে এবং এবং টিনের চালের উপর যে কাজটা করেছে, এবং এই কাজগুলা যে কি অসাধারণ ওনার কাজ, এবং ওনার স্ট্রোক যে কি অসাধারণ। এবং আপনি যদি এই ছবিটার মধ্যেও দেখেন, যে পোস্টারটার মধ্যেও দেখেন, তার ময়ূরের পাখার মধ্যে তার যে একটা টানগুলা এবং এই যে ডিটেল এবং এটার যে ইউনিক, আমরা ভ্যান গগের স্ট্রোকে মুগ্ধ হয়ে যাই এবং আমরা বলি না যে স্ট্রোকের মধ্যে যে কত একজন শিল্পীর চোখে যে বিউটি থাকে, সোলোমন ভাইয়ের মধ্যে আসলে সে বিউটি আছে। I mean, I really, this film is for সোলোমন ভাই। Actually, Naima, so it's a brilliant actress, এবং she acted সোলোমন ভাইয়ের মানে বলতে সোলোমন ভাইয়ের ভূতটা নিয়ে সে অ্যাক্টিং করেছে। Because সোলোমন ভাই was always there with me, মানে আমাদের শুটিং এর পাবনায়, আমাদের শুটিং এ সোলোমন ভাই আমাদের সাথে ছিল, এবং বেখেল একটা মানুষ, যখন ছবি আঁকে তখন ছবি আঁকতেই থাকতো। এবং বাট পিপল, আমরা আসলে ছবি নিয়ে দেশে বিদেশে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি, কারণ সত্যিকার অর্থেই যে মানুষটার জন্য এই সিনেমাটা দেখতে বিউটিফুল লাগে, সেই মানুষটা সামনে এখনো পর্যন্ত আমরা আনতে পারিনি। আচ্ছা, আমরা আসলে এই কথা প্রসঙ্গে ভাই আপনি নাইমা চরিত্রটার কথা বললেন। তো আমরা নাইমার চরিত্রটা নিয়ে একটু কথা বলব। তার আগে একটু সকাল ভাইয়ের কাছে যাই। সকাল ভাই, এটা হচ্ছে আমার প্রশ্ন আরকি, যে আমি আমার ক্ষুদ্র নলেজ দিয়ে যেটা বুঝি, মানুষ যখন বলে যে একজন প্রযোজক, তখন তার ১ম এ আসে যে আচ্ছা এই লোকটা হয়তো বাজেট নিয়ে কাজ করে আরকি। কিন্তু একজন প্রযোজক কিন্তু তার পেছনে অনেক কিছু থাকে। সে অপারেশনস, লজিস্টিক্স, টাইম ম্যানেজমেন্ট, পুরো লাইনটা দেখা আরকি, তাই না? যে লোকেশন ফিক্স করা, কার কি সমস্যা হলো, এই পুরো লাইনটাকে ঠিক রাখা হচ্ছে মানে এই মানুষটার কাজ। তো একটু বলবেন কি যে এই কাজগুলা করতে গিয়ে বা কোথায় চ্যালেঞ্জের মুখোমুখি হন, বা এই মুভিতে বিশেষ করে কোনো স্পেসিফিক কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কিনা? সো বেসিক্যালি সত্যিকার অর্থে রিক্সা গার্ল মুভির কথা বলি, আয়নাবাজি মুভির কথা বলি, প্রত্যেকটা প্রজেক্টই আসলে আমাদেরকে যে জায়গাটা পৌঁছায় সেটা হচ্ছে প্যাশন নিয়ে আসলে কাজটা করতে হয়। সো আমরা যখন প্রযোজকরা আসলে কাজ করি, এটা সত্যি কথা যে সবার ধারণা যে আসলে উই ম্যানেজ দ্য ফান্ডস। সো এটা ফান্ড ম্যানেজমেন্ট বলতে গেলে তখন বুঝতে হবে যে আমাদের আসলে যখন ইনভেস্টর আছেন একদিকে আমার ডিরেক্টর আছেন, একদিকে আমার ক্রু আছে, একদিকে আমার আর্টিস্টরা আছে। সো প্রত্যেককে আসলে ম্যানেজ করতে হয় একজন প্রযোজকের। সো প্রযোজকের জায়গাটা আসলে মোরলেস কমিউনিকেশনের জায়গা। সো এই জায়গায় সত্যি কথা, আপনার একটা ডিরেক্টরের যখন একটা ড্রিম বা ভিশন থাকে, সেই ড্রিম বা ভিশনটার মধ্যে একটা ভ্যাসেল তৈরি করা, এই ভ্যাসেল দিয়ে আসলে ড্রিমটা পৌঁছাতে হয় আমাদেরকে। সো ভ্যাসেলটা ম্যানেজ করতে হয় একটা প্রডিউসারকে। সো ডেফিনেটলি ওই টেনশনটা থাকে। সো ইটস লাইক এ ডে টু ডে জবের মতো, যে প্রতিদিনই আসলে চ্যালেঞ্জটা ফেস করতে হয়। যখন যেমন অমিতাভ ভাই বললেন যে আমরা ডিল করতেছি আর্টিস্ট নিয়ে, সো মেবি we are not the artist but we are handling the artist. So ওই জায়গায় আর্টিস্টদেরকে যখন 7 দিনের ভিতরে একটা কাজ তাকে কমপ্লিট করতে হবে, সেইটা ওই 7 দিনের ভিতরে আসলে বের করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাকে আসলে এমন একটা মেকানিজম বের করতে হবে, ওর টেস্ট, ও আসলে সকালবেলা কি করে, রাতে কি করে, ওকে কোন সময় পাওয়া যায়, কোন সময় ঘুম থেকে ওঠে, সেই ডিটেলটা আসলে একটা প্রডিউসারের জানতে হয়। সো একটা আর্টিস্টের ডে টু ডে লাইফও আসলে জানতে হয়, যে কোন সময়টা গেলে তাকে আসলে অ্যাভেলেবল পাওয়া যাবে, কখন আসলে সে বিরক্ত হবে না। কারেক্ট। সো এইটা খুবই আসলে নিটিগিটির একটা জব, ডেফিনেটলি খুবই কিন্তু সহকারে আসলে করতে হয়। কারণ প্রতিদিনই আসলে আপনার কাছে চ্যালেঞ্জ আসবে। মেবি আজকে বৃষ্টির জন্য একদিন শুটিং হচ্ছে না, তাহলে এই একদিনের এই আর্টিস্টদেরকে বা এই ক্রুদেরকে কিভাবে পরে সো মানে এটা ডিটেইল আসলে কোনো শেষ নেই। সেটাই। আর যদি একটু মানে রিক্সা গার্ল মুভিটার প্রসঙ্গে আসি, তো এটার লোকেশন আপনারা কোথায় ঠিক করেছিলেন, এবং সেটার পেছনে কারণগুলো কি ছিল? কোন, কোন জায়গায় এটা আসলে শুটিংটা হয়েছে? লোকেশন শুটিং বলতে ফাইনালি তো ধরেন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি, বাট এর আগে টু বি অনেস্ট 3 মাস যাবত আমরা আসলে লোকেশন হান্ট করি। সো যেরকম ভাবে আমাদের পাবনা একটা মেইন লোকেশন ছিল, সো একই ভাবে আমরা পাবনা ছাড়াও কুষ্টিয়া, তারপর হচ্ছে আপনার রাজশাহী,
তারপর উত্তরবঙ্গ। সব জায়গায় আসলে আমাদেরকে ভিজিট করে। অ্যান্ড ফাইনালি আসলে ডিরেক্টর যেভাবে আসলে ছবিটা চাচ্ছিল, যেভাবে আসলে করলে আসলে মনে হতো যে এই মেয়েটা আসলে একটা মানে একদম ইনোসেন্ট একটা জায়গা থেকে ঢাকার মতো একটা শহরের মতো একটা বিজি স্পেস সে আসলে আসবে, সেটা আসলে আমাদের কাছে মনে হচ্ছিল পাবনা ইজ দ্য বেস্ট প্লেস। বিকজ ওখানে একটা জায়গার নাম হচ্ছে একটা চিনির কল আছে, একটা খুব সুন্দর। সো চিনির কলের পাশে পাকশি চিনি হ্যাঁ পাবনাতে। তো ওই পাকশি জায়গাটা আসলে আমাদের কাছে মনে হয়েছে অনেক একটা ইনোসেন্ট জায়গা, যে জায়গায় আসলে একটা মেয়ের এই ধরনের বেড়ে ওঠা সম্ভব। সো ওইটা আসলে আমাদেরকে আসলে ফাইনালি অ্যাজ এ টিম যখন আমরা আসলে রেকি করি, সো তখন আসলে ফাইন্ড আউট হয় যে এই জায়গাটা আসলে আমাদের জন্য বেস্ট পসিবল জায়গা। সো এরকম পাকশি আছে মেইনলি, তারপর আছে ঢাকা শহর। তারপর ঢাকা শহরে আসলে বিভিন্ন বস্তি এবং বস্তি এরিয়া তৈরি করতে গিয়ে তখন আমাদেরকে আসলে জিয়া ফিল্ম সিটিতে বঙ্গবন্ধু ফিল্ম সিটি যেটা, সেখানে আসলে আমাদের মোস্টলি 10-15 দিনের শুটিং হয়। সো বলতে গেলে 3টা মেইন জোনে আসলে আমাদের শুটিং হয়েছে, পাবনা, ঢাকা এবং গাজীপুর ফিল্ম সিটি। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আসবো সকল ভাই আপনার কাছে। আমি একটু অমিতাভ ভাইয়ের কাছে আবার যাই। যে প্রশ্নটা এখন করবো ভাইয়া, এটা আমার এবং দর্শক সবার প্রশ্ন, যে বাংলাদেশে তো অনেক অভিনেত্রী ছিলেন, তাহলে নাইমা চরিত্রে নভেরা রহমান কেন? মানে কি দেখে আপনার মনে হলো যে নভেরা রহমানই পারবে নাইমা চরিত্রটিকে ফুটিয়ে তুলতে? সেই বাছাই পর্বটা একটু শুনতে যাচ্ছি, যে কিভাবে হচ্ছে নায়িকা বাছাই করলেন? বাংলাদেশের অনেক অভিনেত্রী আছে, সেটা যেমন সত্য, এটাও সত্য নভেরা তো অভিনেত্রী। We wanted just মানে নভেরা বরং very much trained actress. ও তো পড়াশোনাই করেছে অ্যাক্টিং এ। সো he was actually actress. এখন এটা হচ্ছে যে কিন্তু নভেরা হয়তো বা ক্যাস্টিং খুঁজছিল, এবং নভেরা এর আগে একটা সিনেমা করেছিল মেড ইন বাংলাদেশ। অবশ্য তার আগেও রিক্সা গার্লে ক্যাস্ট ছিল আমার। সো এবং নভেরা হ্যাড মানে ওর একটা হিস্ট্রিও আছে, বিকজ ওর মা ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস মোমিনা আপা, যেটা আসলে এই ছবিতেও ওর মাই অভিনয় করেছেন। হ্যাঁ, তো মানে আই উইল লাভ টু নভেরা মা, তারপরে অশোকদা, সবার সাথে একবার লাইভ করার ইচ্ছা আছে জীবনে। তাহলে বোঝা যাবে যে অল দ্য অ্যাক্টরস আর রিয়েলি ব্রিলিয়েন্ট। আর আমরা প্রচন্ড যেটা করি যে আমরা স্ক্রিন টেস্ট করি। সো আমরা র্যান্ডম স্ক্রিন টেস্ট করি, বিভিন্ন মানুষের স্ক্রিন টেস্ট করি। প্রথমে যেটা করি আমরা স্টিল তুলতে থাকি, তারপরে একটা সময়ের পরে আমরা স্ক্রিন টেস্ট শুরু করলাম, এবং স্ক্রিন টেস্ট যখন আমরা করলাম তখন আমরা দেখলাম যে অনেকের সম্ভাবনা আছে, কিন্তু হঠাৎ করে নভেরাকে যখন স্ক্রিন টেস্ট করলাম, তার ওই একটা স্ক্রিন টেস্টের মধ্যেই ও এত ভালো অভিনয় করলো ওই স্ক্রিন টেস্টটা। তারপরে যখন ওই স্ক্রিন টেস্টটা আমরা এরিককে পাঠালাম, আমি অবশ্য টোটালি কনভিন্স যে এটাই হচ্ছে আমার নাইমা। যখন এরিককে পাঠালাম এবং এরিকও দেখলো সবার স্ক্রিন টেস্ট, এবং যখন এভরিওয়ান এক বাক্যে এক্সাইটেড ছিল নভেরার স্ক্রিন টেস্ট দেখে। এবং আপনি যদি মানে ইফ ইউ সি দিস নভেরা স্ক্রিন টেস্ট কখনো, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যদি চান, আই ক্যান শো ইউ নভেরা স্ক্রিন টেস্ট, আই হ্যাভ ইট উইথ মি। আচ্ছা অ্যামেজিং। হ্যাঁ, আমার মনে হয় দর্শকরা This is Novera screen test, and this is actually screen test যেটার কারণে Novera এক্সক্লুসিভ করেছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি কি শেয়ার করতে পারবেন নাকি আজকে? এটা কি পসিবল কিনা? I can share, let me see. It will be very exclusive. Of course. আমার দর্শকরা ইতিমধ্যেই তারা সবাই খুব দেখার জন্য খুবই উদ্গ্রীব আর কি। মানে যেহেতু কাস্টিং প্রসেসটা, তাহলে আমি বলতে পারবো যে কি ছিল আসলে। It was Novera screen test. Yeah. So there are many screen tests. এটার মধ্যে এটা আমার কি স্ক্রিনটা এখনই হবে লাইভ। Just one second. Sure. I was waiting for a Novera to come. Novera is something, ও তো লন্ডনে আছে। হ্যাঁ, আমরা এখনো ওয়েট করছি ভাই ওর জন্য। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ও সম্ভবত যেহেতু লন্ডনে আছে এবং ওর পড়াশোনার টাইমিং
something goes wrong, যেটার কারণে ওকে we wanted to check how she act. আচ্ছা, we did a screen test যে আমরা এমন একটা মেয়েকে দরকার যে পেইন্টিং করতে জানে, তুলি ধরতে জানে ঠিক মতো। That's where the test started from. হ্যাঁ আর 10টা মিনিট শেষে যাব What's this? This is just 50 taka. You said you'd give me 200, and you're giving me 50. What 50? I did everything. Nobody did anything else. In the back. I'm not going without my money. But I am not going without my money. Hey, what happened? Chairman uncle, look what he's doing. This is so unfair. He said he would give me 200 taka. Now I did all the work. Now he's giving me 50. Nobody did anything. I did that one. I did that one. I did that one too. in the back. Back. Chairman uncle, back. Look at the quality. It's really good. Back. Don't push me. I did that. Back. আবার দেবো না হ্যালো So this is actually her skin test, and this is অনেক ভালো লাগছে আমার সাকিব খানি আমার টেস্ট করাইছো so this is our actually skin test, and অ্যামেজিং ভাইয়া। Yeah. আমার মনে হয় আর কারো কোনো বিরক্তি থাকা উচিত না So, যে after- এই রাহিমা চরিত্রে আসলে নোভেরা রহমান এটাই হচ্ছে এটাই যায় আসলে। ভাইয়া আরেকটা প্রশ্ন আমি একটু করে ফেলি এর মধ্যে, পরবর্তীতে আমি হচ্ছে এরিককে আসলে ডাকবো লাইভে। তো কোশ্চেনটা হচ্ছে যে ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন হচ্ছে এই মুভিটা যায়, তখন আপনি একটা ঘোষণা দিয়েছিলেন যে নেক্সট ইয়ার অস্কারের জন্য জমা দেওয়ার জন্য মানে কোয়ালিফাইড হলো এই মুভিটা। no, it's আচ্ছা, আচ্ছা। absolutely wrong. It's absolutely wrong. It is not like that. আচ্ছা, আমি আচ্ছা। এরকম কোনো ঘোষণা দিই নাই। আচ্ছা। এরকম কোনো ঘোষণা এটা দেওয়ার মতো কথা না। মানে ব্যাপারটা খুবই it was media I see, was I see. engineered and these things I is see. really very wrong. It's absolutely wrong. এই ধরনের কোনো কথা নেই। What is Eric was written, আমি আসলে এরিকের স্ট্যাটাসে আচ্ছা। দিয়েছিল। বিকজ কোনো ফেস্টিভ্যালকে যখন আমরা ফেস্টিভ্যাল ওই ফেস্টিভ্যালটা কেমন এটা বোঝার জন্য এটা বলা হয়, মানে ওই ফেস্টিভ্যালটা অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল কেন। আচ্ছা, It's just ওই ফেস্টিভ্যালটা আসলে অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল আচ্ছা। ফেস্টিভ্যাল, বাট সেটার সাথে অস্কারে যাওয়ার কোনো কিছু না। একাডেমি কিছু ফেস্টিভ্যালকে কোয়ালিফাই করে যে ওকে সাবমিট করতে পারো, এই কোয়ালিফাই করে। কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে এভাবে, বাংলাদেশের ছবিতে এভাবে অস্কার, বাংলাদেশের ছবিতে একাডেমি একটা কমিটি করে দিচ্ছে বাংলাদেশ থেকে, বা নিজেরা বাংলাদেশের করছে, তারা বাংলাদেশের কমিটি ডিসাইড করে প্রতি বছর ওই দেশ থেকে কোন ছবিটা পাঠাবে। সেটার সাথে আমার ইশাগালের অস্কার টস্কার যাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি এটা ইয়েতে দেখেছিলাম মিডিয়ার একটা নিউজে, তো মনে করলাম যে ক্লিয়ার হয়নি আমি। বিভিন্ন পত্রিকা ভুলভাল নিউজ করে, আর বাংলাদেশের তো এইসব ভুলভাল নিউজ সহজে করতে পারে, কারণ এটা খুব পিপল ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ একাডেমিক, হোয়াট ইজ অ্যাকচুয়ালি অস্কার, এটা কেউ জানে না। সো আমি ব্যাপারটা খুব পরিষ্কার যে আই ডিড এ মিস্টেক, আসলে আমার আসলে ওই কথাটাই লেখা উচিত হয় না, বিকজ ইট ওয়াজ এরিক স্ট্যাটাস দ্যাট ইট ওয়াজ আ অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল, অর্থাৎ পৃথিবীর অনেক ফেস্টিভ্যালকে অস্কার কোয়ালিফাই করে। আচ্ছা, ওরা দিস ফেস্টিভ্যাল উই কোয়ালিফাই। ওই ফেস্টিভ্যাল ডারবানে সাধারণত সম্ভবত ডকুমেন্টারি সেকশনটা থেকে ওরা ডাইরেক্টলি অস্কারে জমা দিতে পারে। অস্কারে 2 লক্ষ ছবি জমা হতে পারে, এর মধ্যে সব ছবি তো জমা দেওয়ার সুযোগ পায় না, হয়তো 2 লক্ষ ছবি জমা দেওয়ার সুযোগ পায়। ধরেন 10,000 ছবি অস্কারে ধরেন একাডেমি দেখে, সেটা ধরেন ওটা জমা দিতে বাংলাদেশ থেকে প্রতি বছর একটা ছবি যায়, বাট বাংলাদেশ থেকে কোন ছবি যাবে সেটা বাংলাদেশের একটা অস্কার কমিটি আছে, মানে একাডেমি অ্যাওয়ার্ডস কমিটি আছে, তারা এটা পাঠায় আসলে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ এই জিনিসটা আসলে ক্লারিফাই করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠের জার্নালিস্ট মাহাতাব, উনি আসলে ট্রাই করছেন জয়েন করার জন্য। সিমস লাইক হি ইজ ট্রাইং টু জয়েন। দেখা যাক। মাহাতাব ভাই আমরা দেখতে পাচ্ছি স্টিল বাফারিং। দেখা যাক মাহাতাব ভাই জয়েন করতে পারেন কিনা।
আচ্ছা, মাহতাব ভাই জয়েন করার আমি উনি হয়তো ট্রাই করছেন ভাইয়া। তার আগে আরেকটা কোয়েশ্চেন আপনাকে একটু করে নিই। সেটা হচ্ছে যে এই মুভিটা পরিচালনা করার সময় কোনো ইন্টারেস্টিং কোনো মুহূর্ত বা ঘটনা কি মনে পড়ে যেটা দর্শকদের সাথে আপনি শেয়ার করতে চান আজকে? ইয়া মানে একটা জিনিস, এই প্রশ্নটা পৃথিবীর সমস্ত ভিডিও মানে পৃথিবী না, আসলে বেসিক্যালি বাংলাদেশের সমস্ত সিনেমা নিয়ে কথা বলতে গেলে সবাই বলে যে সিনেমায় কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটে কিনা। আমি একটা সত্য কথা বলি, when we first day on a first note, when I say action, that adrenal rush বা that সময় interesting, with the first day morning আমাদের কল ছিল again 5 o'clock in the morning. ওই 6 o'clock morning থেকে the day is pack up আমরা বলি। আফটার রিক্সাগাল তো প্রায় 6 মাস যাবত বিভিন্ন সময় শুটিং হয়েছে, লাস্ট শুটিং কোথায় আবার হয়েছে। তো every moment is interesting, every second is interesting. So for a filmmaker, cinema is not a picnic that এটার মধ্যে ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটবে, মানে এটা পিকনিক না, এটা সিনেমা, ইটস আ প্রফেশন। একটা সার্জনকে যদি বলা হয় যে পেটকে কাটার সময় আপনি আসলে ইন্টারেস্টিং ঘটছে কি কোন অংশটা, আপনি পেট মানে যে হার্ট কেটে ব্রেন জোড়া লাগাচ্ছিলেন ওইটা ইন্টারেস্টিং ছিল না? এটা every moment is interesting, every moment is interesting, every thing is interesting. Is it Suleiman bhai isn't হ্যাঁ, আমি দেখলাম একজন দেখলেন যে থ্যাঙ্কস অমিতাভ ভাই, সুলেমান আর্ট। সো yes, is it Suleiman bhai? How come Suleiman bhai is here? He's watching it. Great. দেখলেন আপনি বললেন যে ওনাকে ফোনে পাওয়া যায় না। If you can join Suleiman bhai, I can send you a link. If you can join, it will be lovely. Suleiman bhai, আপনি যদি সোলাম ভাইকে আমি লিংকটা পাঠাতে পারি, দেখি সোলাম ভাই জয়েন করতে। ইট উইল বি লাভলি সোলাম ভাই যদি জয়েন করতে পারে। আই ডোন্ট নো, ইটস নট আমি যতক্ষণ আপনি আসলে সুলেমান ভাইকে জয়েন করানোর জন্য ট্রাই করতে থাকেন, আমি একটু এরিককে লাইভে নিয়ে আসি। Viewers, we are welcoming Eric. Eric is the executive producer for this movie, Rickshaw Girl. Hi, Eric. How are you? So nice to see you. Thanks for joining us today. I think everyone knows about Eric, but still a little bit about introduction about Eric. Eric is an award-winning producer, screenwriter, and investigative journalist. He co-produced and wrote the screenplay for the African Academy Award-winning feature film, Supremacy. It was an excellent one, Bhai. He co-wrote and produced Archie's final project, which won 21 major international film festival awards. He wrote and directed To Save a Child, an award-winning documentary on suicide, as well as a number of other documentary and short films. He is also the author of 6 books. As a journalist, Eric has written for dozens of national and regional periodicals, including the New York Times, the Los Angeles Times, Wired, and Salon. Thanks a lot, Eric, for joining us today. Thank you for having me. I think I will go with the first question, that you have produced several movies in USA, and then you have produced movie in Bangladesh. I think this is the first co-production between USA and Bangladesh. So what is the difference between producing movie in USA versus producing movie in Bangladesh? Well, the question, quite a bit of difference. First of all, personally, Bangladesh, of course, is everyone who lives in the United States knows, is very far away. So, either tremendous travel for me or a difference of 13 hours time-wise, which made doing business very difficult because there were only a few hours during the day that we were able to communicate with Chokal and Amitabh and our team. But other than that, the filmmaking is a universal industry, and the excitement and the motivation that I saw in Bangladesh really rivaled what I saw here in the United States. The crews on the ground were so highly talented and worked so hard to get it done. And of course, the conditions in Bangladesh are a little tougher. When you're outside of the studio, you're on the streets, you have traffic, you have noise, you have people crowding around. It's hard to get shots off, but everyone did such a great job of
making sure we got everything we needed every single day, of course, under the masterful direction of Amitabh Reza. Okay. Thanks a lot, Rick. I think the next question for you would be, what are the festivals you are targeting for this film? What are the next festivals? Yes, absolutely. Well, we have Mill Valley, which is a very important festival in the United States. It's 44th year. We were in Durban, South Africa, another very important festival. We have Rome and London, Sundance. We've applied to all of these. We won't know whether we get in until the next couple weeks or months. But there's quite a few festivals. I think we submitted to over 25 festivals, and we're anticipating getting into probably 5 to 10. It would be a great number. Very happy. Okay, wow, that's really great. Yeah. Another question, Eric, and I think it's just not my question, it's the question from the audience, because people, they are eagerly waiting to know the release date of this movie. And the question would be like, when is the release date? And then are you planning to release this movie in any of the streaming media? Oh, yes, absolutely. Our strategy has always been, let's get into as many festivals as we can and generate publicity from the festivals that we can then leverage into distribution deals around the world. We already have a major international sales agent on board for selling theatrical internationally. I am now in final negotiations with a North American distributor for streaming platforms. I know our team in Bangladesh has plans for a release in Bangladesh. So my sense of our distribution is we are going to see this film early next year, both internationally and in Bangladesh. So I stand corrected. I'll let Amitabh correct me if he knows better. Early next year. Okay. So Yeah. I think we will be waiting eagerly for that. Eric, another question. Last time when we were talking, I think you said that you had to fly to Bangladesh like 7 times while producing this movie. So what's your experience? Not only just this, long flying hours, but how did you get along with Bangladeshi culture, Bangladeshi people, and how did you like Bangladesh so far? What was your overall experience? Well, I gotta say, I love Bangladeshi food. I love Bangladeshi food. Just so Kyle knows, I love spicy food. I love fish, and Bangladeshi food just makes it for me. In fact, there's a Bangladeshi restaurant here in the San Francisco Bay Area in Fremont, which whenever we go past Fremont, we always stop and have Bangladeshi food. But here's been my experience. I went to Bangladesh the first time, probably 2014. I had my brother-in-law was working at the U.S. Embassy, and he actually set up a seminar, because I'm a screenwriter as well. So he set up a seminar for me to teach a screenwriting class in Bangladesh, in Dhaka, of course. 500 people signed up for that class. 500. We could only get 50 people into the class. So the organizers had to figure out a way to get 50, not 500. But I also had the opportunity to meet so many of the filmmakers that were in Bangladesh, including Amitabh Bhai. And I saw that there was an incredible energy around filmmaking. And I just knew that there was just such fertile ground to create a project there. So I went back home to the United States and said, of course, wow, wouldn't it be great to do a film in Bangladesh? And then, we waited, and then this book, Rickshaw Girl, landed in my lap, and I said, this is the perfect project. And then I went back and begged Amitabh to be my director for 6 months, 8 months, and I wore him down, and he said yes. And then we got started on the project. Good that he said yes. So what was your experience working with Amitabh? He's here. But. Yeah, I've worked with a lot of directors, and Amitabh is, sorry. Amitabh is among the best, and I'll tell you why. Because a lot of directors are very aloof with their cast and crew. Amitabh on the ground, when you work with Amitabh,
there are people that are crowding around him, not just to find out what he wants so that they can get the film done, but because they love his energy. They love to be with him. They love to joke with him. He's a director that knows exactly what he wants, and he's able to get it done. But he doesn't have to scream at people. He works with people, not above people. And he's got a great eye, a great understanding of film. As you know, he's also a film historian. He's very humble. But there's few people I know that knows as much about the history of film and the theory of filmmaking as Amitabh. Yeah, that's a very good compliment. Yeah, Eric, I think the last question for you would be, what's your future plan? Do you want to produce more Bangladeshi film? And what's your insight about Bangladeshi film? Yeah, well, yes, I do want. Of course, I'm going to continue to make films, mostly here in the U.S. But just this year, look at the number of Bangladeshi films that have come out and have been in the international stage. I mean, we've had the first major Bangladeshi film at the Cannes Film Festival. Incredible to have that honor. One thing that the biggest decision we had in making this film was whether we should make this film in Bangla or in English. That was the decision we made very, very, very early on. I decided to do it in English because I wanted the world to see Bangladeshi films and Bangladeshi filmmaking. And what happens in the United States, probably less in Europe, people don't really watch films that are subtitled. There's not an audience for it. So the fact that we went with English language means that the entire United States, and I'm hoping Europe and the rest of the world, will see this film at a much greater level than if we had just done Bangla and it would have been a subtitled film or a dubbed film. So, that's the reason why we went with English, or one of the reasons we went with English. And of course, there will be a Bangladeshi version dubbed in Bangla. Yeah, which is kind of funny that, that you would think that you need Bangladeshi actors to dub themselves in Bangla. But I'm very excited. The response so far has been incredible here in the United States. People have seen either the film, personally, or critics. And then those who have seen the trailer have responded very, very well. So we're really thrilled about distribution. Can't wait to get it out there. We got delayed 18 months because of COVID, like everyone else. This film would have been out 18 months ago, but COVID just stopped everything in its tracks. So I know it's been a long time and there's a lot of anticipation, and no one is more anxious than I can tell you. Right, of course. Yeah, makes sense. Yeah, thanks a lot, Eric. Thanks a lot for joining us today. My pleasure. Thank you so much for having me. Really appreciate. তো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা আমি সকাল ভাই আপনাকে করতে চাই, অনেকক্ষণ পরে আবার আপনার কাছে আসলাম। সেটা হচ্ছে যেটা এরিক বলছিল যে কোভিড সিচুয়েশনে প্রায় 8 মাস ডিলে হয়েছে মুভির কাজ। তো এটা নিয়ে যদি একটু বলেন যে আপনি যেহেতু সবকিছু ম্যানেজ করেন, তাহলে এই সময়টা কিভাবে ম্যানেজ করলেন, এই কঠিন সময়টা, যে কোভিড সিচুয়েশনটা বিশেষ করে কিভাবে ম্যানেজ করলেন? সো ফিল্ম আসলে আমাদের কাছে একদমই একটা বাচ্চার মতো। সো লাইক ইটস a baby to us. So keeping the baby in incubator for like more than 18 months is like a very, so ওরকমই অবস্থা আমাদের হয়েছে এই 18 মাস এই এটা রাখতে গিয়ে। So as you can understand, এটা both post production was done both in Bangladesh and it's also some post production done in Mumbai. So I have to keep tracking with all the files and data, so keep it in safe. Because during the COVID, many people around the world got sacked for not having the job. So many of the crews were not there, like smaller crews. So I was keep changing the crews, but keeping the data intact. And during this period, like we were like supposed to plan how to do for like a release thing. So making the materials ready over the phone, over the video calls, video conferencing. We're doing some jobs. So we are only connected with Eric over overnights. Like after 10 p.m. I start doing a conversation with Eric, and then at the daytime I start doing the post production. So keep things running and keep things warm was our our thing during this period. So somehow we managed that and we pulled it out. So that's the best part of that.
থ্যাংকস আ লট ভাইয়া। আরেকটা যে প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে পরবর্তী পরিকল্পনা কি? এই যে আয়নাবাজিতে কাজ করলেন, তারপর এখন হচ্ছে রিক্সাগার। পরবর্তী কি প্রজেক্ট হাতে নিচ্ছেন? বা হাফ স্টপ ডাউন থেকেও পরবর্তী কি কাজ করতে যাচ্ছেন? Half Step Down, correct. So Half Step Down থেকে in between, I have done another co-produced a film called Nona Joler Kabbo. নোনাজুরের So কাব্য। which film is correct. So I was entirely like supervising as a co-producer in the film, and it was done in Kuakata. So I was staying there for like more than 2 months in Kuakata. So it's going to release this year end. So I'm very hopeful about that project as well. And in future, we have lined up like many other projects. Especially, we'll be ready for our next feature length film. So we are still in the preparation process, like in the development process. আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। আমার মনে হয় যে মাহতাব ভাই তিনি আমাদের হি ইজ ট্রাইং টু জয়েন আস। তিনি অনেকক্ষণ ধরে আসলে ট্রাই করছেন। উনি কালের কণ্ঠ থেকে জয়েন করছেন। তো আমি কিছুক্ষণ বাফার হওয়ার পরে দেখলাম যে উনি এখন আর নাই। ওকে, আই থিংক উই ক্যান কন্টিনিউ আওয়ার কনভারসেশন। আমার পরবর্তী প্রশ্নটা আসলে অমিতাভ ভাইকে যে এটা হচ্ছে আমার প্রশ্ন এবং দর্শকদেরও প্রশ্ন যে আয়নাবাজির পরে ২০১৬ থেকে ৫ বছর দর্শকদের ওয়েট করতে হলো রিক্সা গাইডের জন্য। তো পরবর্তী মুভি পরিকল্পনা কি? বা অলরেডি কি কোনো কিছু চিন্তা করছেন বা কাজ করছেন পরবর্তী কোনো মুভি নিয়ে? ভাইয়া আপনি মনে হয় মিউটে আছেন। ভাইয়া একটু এই ভার্চুয়াল দুনিয়াতে তো অফকোর্স মানে অলওয়েজ মানে আসলে খাবো কি সিনেমা না বানাইলে ব্যাপারটা খুব এরকম আসলে মানে আমার মনে হয় আপনি খাবো মানে মনের খোরাকে সিনেমা বানান। আপনার মানে আমি যেটা দেখেছি আরকি আপনার সমস্ত এভরিথিং মানে এটা আসলে আমি বিশ্বাস করি না মনের খোরাকে মানে আচ্ছা। we make film as a profession. It's a profession. এবং আপনি যদি বলেন যে একটা কৃষক যেরকম করে কৃষি কাজ করে মনের খোরাকে কাজ করে কিনা সেটার সাথে তুলনা হয় না কোনোদিনই। কিন্তু আমি বলতে চাই যে আমরা আসলে একদম সিনেমাটা এটা আমাদের জীবন, এটা আমাদের জীবন, এটা আমাদের জীবন জীবিকা। দিস ইজ মাই লাইফ এন্ড দিস ইজ মাই লাইভলিহুড। এবং এটা অনেকটা এটা প্রবলেমটা হচ্ছে কেউ যদি বলে না অনেকে ভাই কি করেন ভাই সিনেমা বানাই আচ্ছা সেটা তো বুঝছি কিন্তু করেন কি এটা বলে কিন্তু বলে আপনি কি করেন ভাই লিখি আমি ঔপন্যাসিক লিখি আপনি লিখি আচ্ছা ঠিক আছে ওটা তো বুঝছেন লিখে দেখেন কিন্তু করেন কি বা একজন কবিকে যদি বলেন আপনি কবিকে যদি বলেন যে কবি আপনি কি করেন বা কবিতা লিখি বুঝছি ভাই কিন্তু করেন কি আসলে করেনটা কি আমি আসলে করেন কি এর মধ্যে নাই আমি আসলে সিনেমাটা আমার জীবনের জন্য বানাই এবং I মানে not only filmmaking, it can be film teaching, it can be film producing, it can be assisting. It is my life. So আমরা তো একদিনও তো বসে থাকি নাই মানে I didn't Rickshaw Girl shoot করেছি আমরা 2018 সকাল Yes. Right? Start shooting in 2018. Actually, we did one pitch I guess shoot 2017. Rickshaw Girl. I'm sorry, you broke up there. Do you ask me a question? And we started Rickshaw Girl. When did we started Rickshaw Girl shooting at 2018, no? 2018, I believe. March, yeah. So 2018, we started in 2018. 2018 we shot the film, and after but that, we had it. After that, we shot Rickshaw Girl. আমার ভাইয়ার কানেকশনে একটু sorry হ্যাঁ ঝামেলা হচ্ছে হ্যাঁ আপনার লাস্ট ইয়ার you broke for the last few sentences. Okay, now it's okay. Now it's okay. It's fine right now. Okay. So I'm saying that Rickshaw Girl we started 2018 এবং আমরা প্রথমে ঢাকায় শুট করেছিলাম প্রায় 1 মাসের মতো তারপর we take a break দেন তারপরে আবার আমরা প্রচন্ড রোদে I guess এপ্রিল মাসে আমরা আবার শুট করেছিলাম যে
এক মাসের মধ্যে, এবং সেই এক মাসটা ছিল এপ্রিল, অসম্ভব রোদ, এবং সেই রোদের মধ্যে নাইমা রিক্সা চালায়, সবকিছু করেছে, এবং ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট জব। তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট জব। নাইমা তখন ওখানে শুট করেছে, এবং তারপরে we took 1 year editing, আমরা এটা এডিট করেছে, নামানিতা এডিট করেছে, তো প্রায় 1 বছর যাবত নামানিতা এডিট করছিল, কিন্তু আমরা কিন্তু বসেছিলাম না। we started making another film. আমি তো বিজ্ঞাপনটা জীবিকার জন্য করি, তারপরে আমাদের প্রফেশন, তারপরে I started making short films. I made 3 short films এর মধ্যে, and তারপরে I made মুন্সিগিরি, and then we developed pencil akapori script development এর জন্য, অনুদানের জন্য প্রিপারেশন নিলাম। Now I'm making a new film, making my মুন্সিগিরি মাত্র রিলিজ হলো, so now I'm into a great project which is very fascinating project. Shokal is the producer of it, এবং that's a political film, and ওই ফিল্মটা আমরা আবার করতে চাচ্ছি, and we're looking for a finance and everything. I will make our web film, another web series, and this is, we keep on making, মানে it is by regularly আপনার পিছনে একটা সুন্দর দেখতে পাচ্ছি, মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি, I guess আমার মাইক্রোস্কোপ, আমি আমার কাজের ক্ষেত্রে ইউজ করি আর কি, কাজের ক্ষেত্রে। তো আপনি যেমন, it is your profession, it is your life, and it is whatever you do, everyday things, and every day আমাদের কাছে নতুন প্রজেক্ট আসে, and we keep on making it, and that's my thing. So এই মুহূর্তে আমরা একটা প্রজেক্ট নিয়ে খুব এক্সাইটেড, বিকজ এখন যদি আপনি আমাকে বলেন my job for Rickshaw Girl is done, এখন আমার কোনো কাজ নাই, so now it's Eric's project, and Eric will run it to wherever they want to run, এবং বাংলাদেশ থেকে আদিল ভাই, সাগর ভাই, whoever the Bangladeshi producers are there, তাদের জব এখন ছেড়ে নিয়ে যাবে। I don't have anything on Rickshaw Girl, so only thing on Rickshaw Girl is whenever Eric send me ticket, I will go to the festival and say hi to him. আচ্ছা ভাইয়া, আমরা আসলে একটু আমাদের সাথে সামাদ ভাই জয়েন করেছেন এলে বাংলা থেকে, এলে বাংলা টাইমস থেকে, তো ওনার একটু প্রশ্ন আছে। সামাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, যদি একটু প্রশ্নটা করতেন আমাদের গেস্টদের। শুভ সকাল। সরি, আমার একটু দেরি হয়ে গেল ঢুকতে। আমি আসলে এই মুভির একটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি। এই মুভিটা কি আমাদের এলে থেকে কোনো প্রিমিয়ার কোনো শর্ট হবে কিনা, না, এটা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রশ্নটা কাকে করছেন ভাইয়া? অমিতাভ ভাই আমার সাথে আছেন, সকাল ভাই আছেন, এরিক আছেন আমাদের সাথে। এটা যে কেউ এটা আনসার দিতে পারে, যে মুভি সম্পর্কে মানে ভালো জানতে চান। তো অমিতাভ ভাই, আপনি বলতে পারেন যদি। এটা তো সিনেমা, এই ধরনের সিনেমাতে ইন্টারন্যাশনালি we are now waiting for a distribution in United States. Eric is actually connecting all the distribution in United States. Our sales agent Michelle Jenny in Europe, Germany, he's taking care of, I guess, distribution in Europe, and we already got an invitation for premiere Rickshaw Girl in Mill Valley Film Festival, which is in 9th October, যেখানে শোকেস করা হচ্ছে রিক্সা গার্লকে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমেরিকান প্রিমিয়ার, এটা সাউথ আফ্রিকান প্রিমিয়ার হয়ে গেছে ডারবেনে, এবং এটা জার্মানিতে উইল হ্যাভ জার্মান ফেস্টিভ্যাল, সিপিএল ফেস্টিভ্যালে হবে, যেটার ইউরোপিয়ান প্রিমিয়ার হবে। সো ওয়েটিং ফর ইন্ডিয়ান প্রিমিয়ার। সো ইন্টারন্যাশনাল সমস্ত জায়গাতে প্রিমিয়ারগুলো শেষ হয়ে যাওয়ার পরে then it will be a commercial release এর জন্য we are waiting. I guess Eric will answer about that commercial release of Rickshaw Girl, and especially in United States. Yes, thank you. We are now finalizing negotiations with a U.S. distributor. I can't say the name until we sign on the dotted line, but we're very excited. We actually got 4 different offers from distributors in the United States for streaming platforms, all of them. And so we hope to have the film distributed in the United States by early next year. Hopefully January will be on streaming platforms. We are going to try to do a small theatrical release in the United States as well.
particularly in cities with large Bangladeshi populations, which would be great. We're very excited about that. থ্যাংক ইউ রিক। আর কোন প্রশ্ন আছে কিনা সামাদ ভাই আপনার? থ্যাংক ইউ। আমি একটু পরে আবার প্রশ্ন করবো না, আমি একটু নোট করে নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা প্রশ্ন নিয়ে নেই এর মধ্যে। মাহতাব ভাই কালের কণ্ঠ থেকে তিনি অনেকক্ষণ আসলে চেষ্টা করেছেন জয়েন করার জন্য, টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, বাট দ্য কোয়েশ্চেন ইজ এই চলচ্চিত্র দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি আলাদা পরিচিতি পাবে এটা মনে করতেই পারি। এই প্রশ্নটি তিনি করেছেন। তো সকাল ভাই বা অমিতাভ ভাই আপনারা যে কেউ একজন এটা অ্যান্সার দিতে পারেন যে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক আগে থেকে পরিচিত ইন টার্মস অফ সিনেমা, সে মাটির ময়না থেকে পরিচিত। সো এই ছবি দিয়ে আলাদা করে পরিচিত হওয়ার কিছু নাই, এবং বাংলাদেশের সবচেয়ে বড় পেরেকটা আসলে মেরে দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাদের ছবি লাইভ, বেসিক্যালি প্রথমে লাইভ ফ্রম ঢাকা এবং তারপরে রেহানা মরিয়ম নূর। সো মাটির ময়না, রেহানা মরিয়ম নূর, কামার শুনতে কি পাও, রূপায়াতের ছবি মেড ইন বাংলাদেশ, and there are so many films in Bangladeshi film out. Even Nonajaler Kapo was traveling so many festivals. Jalaler Golf was festival. Sarawet Chubi was first traveling. Basically, television was traveling so many festivals. So if you consider Antarjatik international arena and about Bangla Chubi, we are already there. And Amar onek age Bangladesher ছবি নিয়ে অনেক great filmmakerরা traveling all over the world. So it is nothing. Rickshaw is not the only film to showcasing international arena and Bangladesher ভাবমূর্তি, Bangladesher সংস্কৃতি বা আমাদের চিন্তা বা আমাদের ভাবনাকে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে পরিচিত করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে অনেক ছবি করছে। রিক্সা গার্ল ওটার মধ্যে a part of it. It will be an addition of it. আরেকটা I think সামাদ ভাই আপনার যদি আর প্রশ্ন না থাকে, মাহতাব ভাইয়ের আমি আর কোনো প্রশ্ন দেখছি না। তো আমার একটা প্রশ্ন আছে দর্শকদের পক্ষ থেকে যে আয়নাবাজিতে তো গান ছিল, তো এই মুভিতে কোনো গান আছে কিনা? না, এই মুভিতে আমরা 2-3টা গান করেছি বিভিন্ন সময়, কিন্তু ইংরেজি ভার্সনটার মধ্যে আমরা এখনো পর্যন্ত ছবির প্রয়োজনে কোনো গান দিতে পারিনি। সো actually there is no song in the film. Even Bangla version-ও we don't see, maybe একটা গান হয়তো আমরা ফাইনালি বাঞ্চিন করতে পারি, but it was not required আসলে, মানে ছিল না, দরকার ছিল। ঠিক আছে, ঠিক আছে। সকাল ভাইয়ের কাছে একটু যাই। পরিচালক অমিতাভ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা কি? আপনারা হাফ স্টপ ডাউনে একসাথে কাজ করছেন, তো পারিবারিক অলমোস্ট জি ভাই। সো এই অলমোস্ট আমি অমিতাভ রেজা ভাইয়ের সাথে আছি 18 বছর হবে এই বছর। So it will be 18 years I'm working with him. So working with him, এটা আমি বলবো definitely he is like a very good mentor. So he pushes us a lot. যে পর্যন্ত আসলে ওনার একটা ডায়লগ আছে, তুমি সেই অবধি পর্যন্ত, এটা মনে হয় অমিতাভ ভাই বললে ভালো, আমি জাস্ট লাইনটা ঠিক রিকল করতে পারছি না। অগ্রসর হও সেই অবধি যে অবধি তুমি পারিবে না। আচ্ছা, অগ্রসর হও সেই অবধি যে অবধি তুমি পারিবা, এটা আমিও নোট করে রাখলাম। So this is the first line that I have heard from him আমার লাইফে যখন আমি কাজ শুরু করি, এবং সেইটা আমার আসলে খুবই ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এবং ডেফিনেটলি প্রতিটা দিন উনি আমাদেরকে এই পরিমাণ চ্যালেঞ্জে পুশ করেন প্রতিটা প্রজেক্টে, প্রতিটা কাজে। সো যেটা আসলে আমাদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনেই হয় যে উই হ্যাভ অ্যাচিভ সামথিং নিউ। সো এই কারণে আসলে ওনার সাথে 18 বছর ধরে কাজ করে যাওয়া, এবং আমার মনে হয় যতদিন আমি আছি ততদিন আসলে থাকবো। আপনারা আবারও একসাথে কাজ করেন, হ্যাঁ সেটাই চাই, আরো ভালো ভালো কাজ চাই আপনাদের কাছ থেকে। আর আমাদের আসলে আমরা হয়তো আরো অনেক কথা বলতাম, কিন্তু আমাদের সময় আসলে শেষ।
আমার খুব ইচ্ছা ছিল যে নোভেরার সাথেও কথা বলার, কিন্তু আজকে হয়তো সে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য জয়েন করতে পারেনি। তাহলে হয়তো আড্ডাটা আরো জমতো। কিন্তু তারপরেও বলব, যতগুলো ইনফরমেশন আমরা পেয়েছি আজকে আলোচনা থেকে, দ্যাট ওয়াজ রিয়েলি বলবো খুবই ইনফরমেটিভ ছিল। আমাদের দর্শকরা হয়তো ওদের আরো অনেক কোয়েশ্চেন থাকতে পারে, পরবর্তীতে সেগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। থ্যাংকস আ লট ফর জয়নিং। আপনারা যারা জয়েন করেছেন আমাদের সাথে, আহ, আহ, আমরা খুবই অ্যাপ্রিশিয়েট করি আপনাদের এই মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। আজিজ এবং ভাই বোধহয় কোনো প্রশ্ন আজিজ ভাই কি কোনো প্রশ্ন করতে চায়? আজিজ ভাই, আচ্ছা আজিজ ভাই আসতে চায়, আচ্ছা ওকে। যে প্রশ্ন ঠিক আছে, আমরা আসলে জ্যামিং এন্টারটেইনমেন্টের কর্ণধার আজিজ ভাই, ওনাকে একটু ফ্লোর দেই, ওনাকে নিয়ে আসি আমাদের লাইভে আজকে। প্রধান, থ্যাংক ইউ। আসলে আমার কোনো প্ল্যানই ছিল না, বাট এত মজার একটা আড্ডা হচ্ছে। ক্যান ইউ গাইস হিয়ার মি? Yeah, we can hear you ভাইয়া। বাট না, এত মজার আড্ডা হচ্ছে। আমরা আসলে আমি আমার সিনেমার প্রতি খুবই আগ্রহ, স্পেশালি বাংলা পূর্ণদৈর্ঘ্য চিত্রগুলা। আর অমিতাভ ভাইয়ের যে প্রথম যে সিনেমা আয়নাবাজি দেখে, তো মানে আই বিকাম বিগ ফ্যান অফ হিম। So Fulam, if it's okay, I would like to also invite Shahryar, because Shahryar is also a friend of ভাইয়া, Amitabh Bhai and ভাইকে Eric. ছাড়া আসলে এটা পূর্ণতা পাবে না, কারণ এই দুইজন মানুষ পুরো জিনিসটার পেছনে ছিলেন, শাহরিয়ার ভাই এবং আজিজ ভাই। সো অফকোর্স মানে মানুষ দেখা উচিত যে কারা এই পুরো জিনিসটার পেছনে ছিলেন। Shahryar join করতেছে, but Amitabh ভাই, আমরা আসলে we're really looking forward to this movie release, এবং next weekend এ মিলভালিতে এটার মুভি ফেস্টিভ্যালে আসতেছে, এবং we're really আপনার মানে এক্সাইটেড আপনার কথাগুলো শুনে। এবং আপনি যখন ওই ক্লিপটা শেয়ার করলেন নভেরার আর্লি যেভাবে ওর সিলেকশনটা হয়, তখন আমার গুজবাম হচ্ছিল যে এত প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যাইতে হয়, and that's how it takes so much time to bring a good movie. So thank you Amitabh bhai, and happy belated birthday viewers. আপনারা যারা জানেন না, গতকাল অমিতাভ ভাইয়ের বার্থডে ছিল। হ্যাপি বার্থডে ভাইয়া। শাহরিয়ার ভাই কিছু বলেন? আচ্ছা, না কিছু বলার নাই। না, থ্যাংক ইউ এগেন সবাই জয়েন করার জন্য, স্পেশালি লাইক I was working with Eric from I think probably last few years. আর একটা কথা বলতে নাই, বাই দ্য ওয়ে, এই মুভিতে আমাদের বে এরিয়াতে যারা থাকে, সান ফ্রান্সিসকো বে এরিয়াতে অনেক ইনভেস্টর আছে। তো এরিক নোজ দ্যাট, অ্যান্ড উই ওয়ার্ক অ্যাকচুয়ালি টুগেদার। সো আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, কারণ যারা আমরা এখানে প্রবাসী আছে তারা কিন্তু এখানে ডাইরেক্টলি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ওরকমভাবে জয়েন করতে পারে। হয়তো একটা দুটো ইনসিডেন্ট আছে, বাট এখানে একটা খুব সুন্দরভাবে একটা সুন্দর প্রসেসে অনেকে জয়েন করতে পেরেছে অ্যাজ এ অ্যান ইনভেস্টর। সো আমি মনে করি যে এটা একটা নতুন দিগন্ত খুলছে, এবং ভবিষ্যতে এই ধরনের হয়তো আরো স্কোপ থাকবে আর কি। আর অমিতাভকে আমি অনেক আগে থেকে জানি, অনেক আগে থেকে তার সাথে পরিচয়। ভেরি ট্যালেন্টেড পারসন, পুরো ডাউটাই। আই থিঙ্ক স্পেশালি আয়নাবাজি আমার কাছে মানে আমার মনে হয় যে আমি বেশ কয়েকবার দেখছি আর কি, রাইট? বেশ কয়েকবার দেখছি। আমার ও যখন এসেছিল 3-4 বছর আগে আয়নাবাজির প্রদর্শন করতে, তখন যদিও দেখতে পাই না, বিকজ আই ওয়াজ দ্য অর্গানাইজার অ্যাট দ্যাট টাইম। বাট লাস্ট টাইম যখন দেখছিলাম, ওইটা ছিল একটা পাইরেটেড ভার্সন দেখছিলাম আর কি, ইউটিউব থেকে। উপায় ছিল না, কারণ আমি যদি আর কি 3টা না 4টা শো আমরা করছি অমিতাভকে নিয়ে, কিন্তু একটাও দেখতে পাই না, কারণ আমরা দেখা গেছে যে আমরা আড্ডার মধ্যে ছিলাম। বাট হি ইজ এন এক্সেপশনালি ট্যালেন্টেড পারসন। আর আমার মনে হয় রিক্সা গার্লে definitely there will be some surprises actually, showing him and his talent. তারপরে সকাল আছে এখানে, সকালের সাথে আমার ডাইরেক্টলি হয়তো কোনো দেখা হয় নাই, বাট আই নো হিম, যেহেতু অমিতাভ, বাই দ্য ওয়ে, সকাল আবার অমিতাভের রিলেটিভও হয় আর কি, রাইট? মানে বোনের হাজবেন্ড। সো হি ইজ অলসো এক্সেপশনাল ট্যালেন্ট। অ্যান্ড আই থিঙ্ক ওকে আমি ওভার দ্য ইয়ার্স দেখছি যে দিনের পর দিন তার কার্ভটা হচ্ছে উন্নতির দিকে যাচ্ছে আর কি, রাইট? সো এখন এক সময় সে লাইনে কাজ করতে, এখন ইজ অলমোস্ট লাইক অ্যান এক্সিকিউটিভ প্রোডিউসার। সো কিপ ইট আপ, গুড জব। সামাদ মনে এখন কি ঘুমের মধ্যে আছে আমার সাথে মনে হচ্ছে। সামাদের যদি কোনো কোশ্চেন থাকে, বাট ইন এনি কেস, ইয়া, থ্যাংক ইউ अगेन ফর জয়েনিং। সেটাই। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে হয়তো আমরা আজকের লাইভটা শেষ করতে পারি। अगेन থ্যাঙ্কস আ লট এভরিওয়ান ফর জয়নিং। আর যারা আমাদের লাইভটা আজকে দেখেছেন, তারা
জ্যামিং এন্টারটেইনমেন্টের পক্ষেই সঙ্গে থাকবেন, কারণ আরো নতুন নতুন লাইভ নিয়ে আমরা আবার হাজির হব নেক্সট টাইম। সেই Ghulam, if I can আপনারা just thank few people. Amitabh Bhai, of course, thank you Yeah, so much for of course. joining. Eric, thank you so much for joining. I know you're traveling, but thanks for making the time. Shokal Bhai, thank you for joining. Samad Bhai from LA Bangla Times, thank you for joining. Kaler Konda থেকে Mahatab Bhai join করার চেষ্টা করছে, অনেকক্ষণ পারে নাই, but Mahatab Bhai, thank you for trying. TVN24 থেকে হাবিব ভাইকে ধন্যবাদ, আপনিও চেষ্টা করছেন। রাহাত ভাইকে ধন্যবাদ from আয়না মিডিয়া, রাজ হামিদ from বায়োস্কোপের, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে এই সহযোগিতা করতেছেন। এন্ড আমরা আশা করি একটা সুন্দর চলচ্চিত্র দেখতে পারবো আমরা, এবং আগামীতে আরো মুভি আমরা পাবো অমিতাভ ভাইয়ের কাছ থেকে। 5 বছর একটা লম্বা গ্যাপ হয়ে গেছে অমিতাভ ভাই, সো হোপফুলি আমরা প্রতি বছর না হলে এভরি আদার ইয়ার একটা সিনেমা দেখতে পারবো আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। থ্যাংকস Thank you, everyone. Thank you. Thank you, Bye-bye. everyone.